হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 7 আমাদের 1, 2, 3 তিনটা প্রশ্ন উত্তর হয়ে গেছে। আজকে আমরা শুরু করব 4 নম্বর থেকে। ঠিক আছে, আমি আবার বলছি, রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 7 আমরা শুরু করব 4 নম্বর প্রশ্ন থেকে। এটা হচ্ছে ক্লাস 10 আর পেজ হচ্ছে 530 পেজ। পেজ 530, ক্লাস 10 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 7, নাম্বার হচ্ছে 4। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে বলছে কোনো আসল এক্স বছরে দ্বিগুণ হচ্ছে, কোনো আসল এক্স বছরে দ্বিগুণ। যদি আমরা আসল পি ধরি তাহলে দ্বিগুণ হলে মানে সেটা হয়ে যাবে 2p। এখানে সুদ আসল হবে, আসল দ্বিগুণ হওয়া মানে সুদ আসল, আর সেটা হয়ে যাবে 2p। তাহলে এক্স বছরে দ্বিগুণ হচ্ছে কত বছরে ইহা 4 গুণ হবে। তাহলে যদি আসল পি ধরি সেটা যদি দ্বিগুণ হয় সেটা হবে 2p টাকা, আর যদি 4 গুণ হয় সেটা হবে 4p টাকা। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল ইকুয়াল টু পি টাকা। আমরা কিন্তু ধরে নিলাম আসল হচ্ছে পি টাকা। এই টাকাটা যদি দ্বিগুণ হয় তাহলে হবে কত? 2p টাকা মানে সুদ আসল। লিখব দ্বিগুণ হলে আসল হবে ইকুয়াল টু 2 ইন্টু পি সমান 2p টাকা। আবার যদি 4 গুণ হয়, এই পি টাকাটা যদি 4 গুণ হয় তাহলে সেটা হয়ে যাবে 4p টাকা। লিখবো 4 গুণ আসল হবে ইকুয়াল টু 4 ইন্টু পি ইকুয়াল টু 4p টাকা। ঠিক আছে, দেখো আমি আর একবার বলে দিচ্ছি, আমরা কিন্তু আসল ধরেছি পি টাকা। এই টাকাটা যদি দ্বিগুণ হয় মানে সুদে আসলে দ্বিগুণ হয় সেটা হয়ে যাবে 2p টাকা, আর সেটা যদি আবার 4 গুণ হয় তাহলে সেটা হবে 4p টাকা। এখানে বলছে এক্স বছরে দ্বিগুণ, তার মানে 2p, তাহলে 2p হবে কত? এক্স বছরে। লিখব যে 2p টাকা হবে ইকুয়াল টু এক্স বছরে। তাহলে 2p টাকা হবে হচ্ছে এক্স বছরে। অতএব 1 টাকা হবে এক্সের নিচে 2p বছরে। অতএব 4p টাকা হবে, 4 গুণ হবে, তাহলে এক্স ইন্টু 4p আর নিচে হচ্ছে 2p। কাটলো 2 দিয়ে কাটলে 2 সমান 2x বছরে। তাহলে কিন্তু 4 গুণ হবে 2x বছরে। তা আমরা লিখব আসল 4 গুণ হবে ইকুয়াল টু 2x বছরে। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি আরও একবার বলে দিচ্ছি, আমরা কিন্তু আসল প্রথমে ধরে নিছি পি টাকা। এই পি টাকা যদি দ্বিগুণ হয় সেটা হবে 2p টাকা। আবার যদি পি টাকা যদি 4 গুণ হয় তাহলে সেই টাকা হবে 4p টাকা। এই যে দ্বিগুণ হচ্ছে সেটা কিন্তু এক্স বছরে, তার মানে এক্স বছরে হচ্ছে কত? 2p টাকা হবে এক্স বছরে। 1 টাকা কত হবে? আচ্ছা 4p টাকা হবে কত বছরে? সেটা হচ্ছে 2x বছরে। তাহলে অ্যান্সার হচ্ছে 2x বছরে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট নম্বর, আর এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি যন্ত্র প্রতি বছর 10% অপচয় হয়, 10% অপচয় মানে হ্রাস পায়।
যন্ত্রটির বর্তমান মূল্য যদি 1000 টাকা হয়, বলছে 2 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে। যন্ত্রটির বর্তমান মূল্য হচ্ছে 1000 টাকা, বলছে 2 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে। যখন 2 বছর পর যাবে বা বর্তমান যাবে তখন আমরা কিন্তু সরাসরি ফর্মুলা অঙ্কটা করব। আর যখন বলবো যে 2 বছর পূর্বে কত ছিল, যখন পূর্বে অ্যান্সার যাবে তখন আমরা কিন্তু এক্স ধরে নেব, নিয়ে আমরা বর্তমান মূল্য বের করে শর্তানুসারে দুটা সমান করব। তাহলে এটা যেহেতু 2 বছর পর যাচ্ছে আমরা কিন্তু সরাসরি অঙ্কটা করবো। দেখো আমি লিখছি ফর্মুলা, লিখব যন্ত্রটির মূল্য, যন্ত্রটির মূল্য ব্র্যাকেটে হচ্ছে পি ইকুয়াল টু 1000 টাকা। এবার লিখব হ্রাস মানে অপচয়, লিখব অপচয় ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আর ইকুয়াল টু 10%। সময়, সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 2 বছর। ঠিক আছে, এবার লিখব যন্ত্রটির মূল্য হবে, নিজে লিখব যন্ত্রটির মূল্য হবে, যন্ত্রটির মূল্য হবে তাহলে পি ব্র্যাকেটে 1 মাইনাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। যখন অপচয় বা হ্রাস হবে তখন মাইনাস হবে, আর যখন বৃদ্ধি হবে তখন এখানে প্লাস হবে। বৃদ্ধি হলে প্লাস আর হ্রাস বা অপচয় হলে এখানে মাইনাস। ঠিক আছে, খুব ভালো করে ফর্মুলা মনে রেখে দিবেন। সমান সমান পি এর মান হচ্ছে 1000 ব্র্যাকেটে 1 মাইনাস 10-এর নিচে 100 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 2 পাওয়ার হচ্ছে 2। এখানে হচ্ছে আর এর মান হচ্ছে 10 সমান সমান হচ্ছে 1000 গুণন, এবার আমরা 100 থেকে 10 বাদ দিলে 90। তাহলে এখানে কিন্তু 90-এর নিচে 100 এবং যেহেতু পাওয়ার 2 আছে এটাকে আমরা 2 বার লিখব, পাওয়ার 2 থাকলে 2 বার। তাহলে 90-এর নিচে 100 ইন্টু 90-এর নিচে 100, যেহেতু 2 আছে 2 বার লিখতে হবে। যদি কিউ থাকতো 3 থাকতো তাহলে আমরা 3 বার লিখতাম। আমরা শূন্য কাটছি 1 2 3 4, 1 2 3 4। তাহলে 9 9 81, একটা শূন্য, 810 টাকা। তাহলে যন্ত্রটির মূল্য হবে 810 টাকা। আমরা অ্যান্সার লিখব যে যন্ত্রটির মূল্য হবে ইকুয়াল টু 810 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে যন্ত্রটির মূল্য হবে 810 টাকা। যখন হ্রাস পাবে বা অপচয় থাকবে তখন কিন্তু এখানে মাইনাস হবে, আর যখন বৃদ্ধি হবে তখন এখানে প্লাস হবে। ঠিক আছে, তাহলে এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে এক্স ভেরিয়াস রুট ওয়াই এবং ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার। যখন এক্স ইকুয়াল টু এ হবে তখন আমরা ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করব, মানে ওয়াই আর এক্সের মধ্যে আমরা কিন্তু সম্পর্ক বের করব। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে এক্স ভেরিয়াস রুট ওয়াই, এক্স ভেরিয়াস রুট ওয়াই। ঠিক আছে, যখন আমরা ভেরিয়াসটা তুলে দেবো তখন আমাকে কিন্তু একটা ধ্রুবক দিতে হবে, আবার যখন আমরা ধ্রুবক তুলে দেবো তখন কিন্তু ভেরিয়াস চলে আসবে। তাহলে এক্স ইকুয়াল টু কে রুট ওয়াই। তাহলে কে একটি ধ্রুবক, লিখব কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। তাহলে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক বা এক্স ইকুয়াল টু কে। এবার ওয়াই সমান কি, ওয়াই হচ্ছে রুটের মধ্যে এ স্কোয়ার, এই ওয়াইয়ের মান হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার। এই যে ওয়াইয়ের মান এ স্কোয়ার, আমরা কিন্তু এখানে ওয়াইয়ের মানটা কিন্তু বসিয়ে দিলাম, বা এক্স ইকুয়াল টু কে এ। এখানে এ স্কোয়ার আছে, রুটের বাইরে আসলে কিন্তু শুধু এ হবে, অতএব কে ইকুয়াল টু
এক্স এর নিচে এ, এখান থেকে আমরা কিন্তু কে সমান কত বের করলাম, কে ইকুয়াল টু এটা এবার আসলে এক্স এর নিচে এ। এবার এই সমীকরণটা কিন্তু আমরা আবার লিখব, এখানে লিখবো যে এক্স ইকুয়াল টু কে রুট ওয়াই। ঠিক আছে, এবার দেখো এক্স ইকুয়াল টু এ দেওয়া আছে, তাহলে এক্স এর মান হচ্ছে এ আর কে এর মান হচ্ছে এক্স এর নিচে এ আর পাশে রুটের মধ্যে হচ্ছে ওয়াই, রুটের মধ্যে কিন্তু ওয়াই। ঠিক আছে, এবার আমরা কিন্তু বজ্র গুণন করব, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এক্স রুট ওয়াই, বজ্র গুণন করলাম। ঠিক আছে, এখানে আমরা কে এর মান বসালাম, এখানে লিখলাম এক্স ইকুয়াল টু এ আর কে ইকুয়াল টু এক্স বাই এ। আমরা এখানে কিন্তু কে এর মান বসলাম এক্স বাই এ আর এক্স এর মান বসলাম এ, এক্স এর মান এ আর কে এর মান হচ্ছে এক্স বাই এ। ঠিক আছে, এবার দেখো মান বসাবো, এ স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, এ স্কয়ার ইকুয়াল টু ওয়াই। তাহলে এ স্কয়ার সমান কি লেখা যায়, আমরা লিখতে পারি এখানে এ স্কয়ার যা লিখতে পারি ওয়াই, এখানে এক্স রুটের মধ্যে ওয়াই। কমপ্লিট। অতএব এক্স ইকুয়াল টু ওয়াই এর নিচে রুট ওয়াই, ওয়াই এর নিচে রুট ওয়াই, এক্স সমান এই ওয়াইটা নিচে আসবে, এবার আসলে কিন্তু ওয়াই এর নিচে রুট ওয়াই হবে। এবার আমরা উভয় পক্ষে বর্গ করছি, উভয় পক্ষে বর্গ, এক্স তার হোল স্কোয়ার আর ওয়াই এর নিচে রুট ওয়াই তার হোল স্কোয়ার। আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করলাম, উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ করে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু উপরে হচ্ছে ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে ওয়াই। দেখো ওয়াই স্কোয়ার করলে কিন্তু ওয়াই স্কোয়ার আর রুট দ্য স্কোয়ার করলে কিন্তু রুটটা উঠে যাবে, শুধু ওয়াই। আমরা যদি কাটি তো এখানে একটা ওয়াই হবে, অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এক্স কে ওয়াই, এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে এখানে বলছে এক্সকে ওয়াই আকারে এক্স দ্বারা ওয়াইকে তাহলে আমরা এক্সের সাহায্যে প্রকাশ করলাম, এটাই অ্যান্সার। খুব ভালো করে দেখবে। ঠিক আছে, এবার আমরা চলে আসতেছি আর নেক্সট অঙ্কে হচ্ছে চারের 4 নম্বর। দেখো প্রশ্ন আছে, এটা একটা করণীয় দ্বিঘাত করণীয় অঙ্ক। দেখো প্রশ্ন আছে 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3। বলছে এর সরলতম মান, এটাকে আমার কি করতে হবে, সরল করতে হবে। কিছু না, আমাকে করতে হবে করণী নিরসন। আমরা কিন্তু প্রথমেই করণী নিরসন করব। করণী নিরসনটা কি, মানে হর যা আছে আমরা সেটাই লিখব, শুধু চিহ্নটাকে পাল্টে দেবো আর সেটাই আমরা উপরে লিখব। যেটা হর থাকবে সেটাই আমরা লিখবো, শুধু চিহ্ন পাল্টে দেবো। যদি প্লাস থাকে, যেমন এখানে √2 + 1, এর পাশে আমি লিখবো √2 - 1 আর সেটাই উপরে। এটা কি বলা হচ্ছে, করণী নিরসন। দেখো আমি লিখছি, প্রথমে এরকম দাগ দিবে, তাহলে উপরে হচ্ছে 1 নিচে √2 + 1 এর ব্র্যাকেট দিবে। এটাকে করণী নিরসন করবো, মানে এটাই লিখবো, শুধু চিহ্ন বিপরীত। যদি এখানে প্লাস থাকে আমি লিখবো মাইনাস, আর যদি মাইনাস থাকে আমি লিখবো প্লাস। যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমি লিখবো √2 - 1 আর সেটাই উপরে। এটা হচ্ছে √2 - 1, এটা হয়ে গেল করণী নিরসন। আবার এখানে প্লাস দেবো, আবার টান দেবো, একের নিচে এখানে আছে √3 প্লাস √2। দেখো এটাকে করণী নিরসন করছি, মানে এখানে যা আছে আমি কিন্তু সেটাই লিখব, খালি চিহ্নটাকে আমি পাল্টে দেবো। এখানে প্লাস থাকলে আমি লিখব মাইনাস, আর যদি মাইনাস থাকে আমি লিখব প্লাস, আর সেটাই হচ্ছে উপরে। এটাকেই বলা হচ্ছে করণী নিরসন। দেখো আমি লিখছি, দেখো তাহলে এখানে হচ্ছে √3 - √2 আর সেটাই উপরে, √3 - √2। কমপ্লিট, দ্বিতীয়টা করণী নিরসন কমপ্লিট। এবার চলে আসতেছি আমরা পরেরটা স্টেপ, প্লাস একের নিচে √4 প্লাস √3, এটা আমরা করণীয় করব। এই রাশি লিখব, শুধু চিহ্নটাকে পাল্টে দেবো। এখানে প্লাস আছে, আমরা লিখব মাইনাস, আর সেটাই হচ্ছে উপরে।
√4 মাইনাস √3 কমপ্লিট, আমার কোঅর্ডিনেশন কমপ্লিট। এবার দেখো পরের স্টেপে দেখো, যখন আমরা কোঅর্ডিনেশন করব তখন কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে হর কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, কারণ ওখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মানে √2 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, আর উপরে হচ্ছে √2 মাইনাস 1। তাহলে করণীয় নিরসন মানেই হচ্ছে নিচে কিন্তু সবসময় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই ফর্মুলাই পড়বে। এখানেও তাই প্লাস, এখানে হচ্ছে √3 মাইনাস √2, আর নিচে হচ্ছে √3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার। এখানেও তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস, এখানেও তাই উপরে √4 মাইনাস √3, আর নিচে হচ্ছে √4 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার। তাহলে হর সবসময় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো উপরে যা আছে তাই, √2 মাইনাস 1, নিচে 2 বিয়োগ 1, উপরে হচ্ছে √3 মাইনাস √2, নিচে 3 বিয়োগ 2, √3 স্কোয়ার হচ্ছে 3 হবে, আর √2 স্কোয়ার হচ্ছে 2, 1 স্কোয়ার 1 আর √2 স্কোয়ার 2, √2 স্কোয়ার করলে কিন্তু রুট উঠে যাবে, যখন আমরা স্কোয়ার করব তখন রুটটা কিন্তু উঠে যাবে। প্লাস এখানেও তাই, উপরে হচ্ছে √4 মাইনাস √3, আর নিচে 4 বিয়োগ 3। এবার একটা জিনিস তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, নিচে 2 মাইনাস 1 মানে 1 হবে, 3 মাইনাস 2 মানেই 1 হবে, আর 4 মাইনাস 3 মানেই 1 হবে। আমরা নিচের 1 কিন্তু আর লিখব না। দেখো তাহলে আমরা লিখব √2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2 প্লাস √4 মাইনাস √3। তাহলে √2 মাইনাস 1, নিচে 1 কিন্তু আর লেখার দরকার কিছু নাই, মানে নিচে 1 আছে। তাহলে √2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2, √4 মাইনাস √3। আমরা প্লাস মাইনাস √3 কেটে দেবো, প্লাস মাইনাস √2 কেটে দেবো, তাহলে এখানে থাকছে -1 প্লাস √4 -1 প্লাস √4 মানে হচ্ছে 2, √4 4-এর বর্গমূল হচ্ছে 2, 4-এর বর্গমূল 2। এবার 2-এর থেকে 1 বিয়োগ করলে সমান কি হবে 1, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 1। খুব ভালো করে দেখবে, শুধু করণী নিরসন করতে হবে। করণী নিরসন মানে হর যা থাকবে সেটাই কিন্তু বিপরীত চিহ্ন লিখবো, আর সেটাই উপরে, এটাই হচ্ছে সবগুলো দেখো তাই করছি, এটাই হচ্ছে করণী নিরসন। খুব ভালো করে লক্ষ্য করবে করণী নিরসন। এখানে দেখো হর যা আছে আমি সেটাই লিখছি, শুধু চিহ্নটাকে পাল্টে দিছি, যদি প্লাস থাকে মাইনাস আর যদি মাইনাস থাকে প্লাস, আর সেটাই উপরে, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে করণী নিরসন। কমপ্লিট। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4-এর 5 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এবি ইকুয়াল টু 24 সেমি। বলছে ত্রিভুজটির অভ্যন্তরে পি এমন একটি বিন্দু যে এপি ইকুয়াল টু 6 সেমি আর পিসি ইকুয়াল টু 8 সেমি, এবং কোণ এপিসি 90 ডিগ্রি। বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করে, আমাকে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ঠিক আছে। এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার কোণ বিএসি 90 ডিগ্রি। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকাচ্ছি, ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। বিএসি এ বি সি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এবি হচ্ছে 24 সেমি। বলছে পি হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে, পি ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু, মনে করি পি ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু, ঠিক আছে। এবার বলছে এপি 6 সেমি, এপি 6 সেমি, আর পিসি হচ্ছে 8 সেমি, পিসি 8 সেমি। এখানে দিচ্ছি ও পি, এটা পি,
আর এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 8 সিএম, 8 সিএম হয়। তাহলে এবং কোণ এপিসি, এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কোণ এপিসি হচ্ছে 90 ডিগ্রি। বিসি এর দৈর্ঘ্য, এই বিসি এর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। আমরা কিন্তু প্রথমে এসি বের করব। আমার কিন্তু এবি দেওয়া আছে, এখান থেকে আমি যদি এসি বের করতে পারি তাহলে আমরা যখন এবিসি ত্রিভুজ করব তখন এটা অতিভুজ, মানে বিসি হচ্ছে অতিভুজ, তার মানে লম্বস্কার প্লাস ভূমিস্কার। আমার প্রথম কাজ হচ্ছে এই ত্রিভুজ করব, ত্রিভুজ এপিসি, তার মধ্যে এপি হচ্ছে 6 আর পিসি হচ্ছে 8। আমরা কিন্তু এসি কত সেটা বের করব। হ্যাঁ ঠিক আছে, আমি একটু লিখে নিচ্ছি যে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি। কমপ্লিট। আবার লিখছি যে এবি ইকুয়াল টু 24 সেমি। আবার লিখছি ত্রিভুজ এপিসি এর কোণ এপিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। আর এপি ইকুয়াল টু 6 সিএম আর পিসি ইকুয়াল টু 8 সিএম। আমরা কিন্তু এসি কত সেটা বার করব, যে এসি ইকুয়াল টু কত সেটা আমরা কিন্তু বের করব। আমরা লিখব এসি ইকুয়াল টু রুটের মধ্যে এ পি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার। মানে এই ত্রিভুজের কিন্তু এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ সমান রুটের মধ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এপি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, এপি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, মানে এসি ইকুয়াল টু সমান রুটের মধ্যে 6 তার হোল স্কোয়ার প্লাস 8 তার হোল স্কোয়ার ইকুয়াল টু রুটের মধ্যে 36 প্লাস 64 রুটের মধ্যে 100 ইকুয়াল টু 10 সেমি। তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম 10 সেমি। এবার আমরা পেয়ে গেছি এসি হচ্ছে 10 সেমি। এবার চলে আসবো ত্রিভুজ এবিসি এর বিসি ইকুয়াল টু, এটা কিন্তু অতিভুজ, এই ত্রিভুজের কিন্তু বিসি হচ্ছে অতিভুজ, যেহেতু কোণ বিএসি 90, এই কোণটা 90 ডিগ্রি। আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। লিখব ত্রিভুজ এবিসি এর বিসি বাহু হলো অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এই বিসি বাহু কিন্তু অতিভুজ হবে, কারণ যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তার মানে লিখব যে বিসি ইকুয়াল টু অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ ইকুয়াল টু, তাহলে এ বির মান হচ্ছে 24 তার হোল স্কয়ার প্লাস 10 তার হোল স্কয়ার, তাহলে রুটের মধ্যে 576 প্লাস 100, রুটের মধ্যে 676 সমান 26 এত সেমি। 676 বর্গমূল হচ্ছে 26। ঠিক আছে, তাহলে বলছে এখানে বিসি এর দৈর্ঘ্য নিয়ে লিখব, বিসি এর দৈর্ঘ্য ইকুয়াল টু 26 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। আমি আবার বলছি, আমাকে প্রশ্ন দেওয়া আছে যে এবিসি একটা ত্রিভুজ যার কোণ বিএসি হচ্ছে 90 ডিগ্রি এবং এবি ইকুয়াল টু 24 সেমি। আবার বলছে পি হচ্ছে এই ত্রিভুজের অভ্যন্তরে একটি বিন্দু, পি অভ্যন্তরে একটি বিন্দু, তাহলে এপি দেওয়া আছে 6 সেমি আর পিসি দেওয়া আছে 8 সেমি। আমরা এখান থেকে আবার কোণ এপিসি হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমরা এই অতিভুজ এসি অতিভুজ কিন্তু আমরা বের করব। রুটের মধ্যে এপি স্কয়ার প্লাস পিসি স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে 10 সেমি বাড়ালো।
যখন আমরা এটা পেলাম 10, এটা 24, এটা তো অতিভুজ। অতিভুজ সমান কি, রুটের মধ্যে 24 তার হোল স্কয়ার প্লাস 10 তার হোল স্কয়ার, সেটা হচ্ছে 676 মানে 26 সেমি। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 4-6 নম্বর দেখো প্রশ্ন কি আছে, বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, মানে পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলে আর অন্তবৃত্তের কেন্দ্রকে অন্তকেন্দ্র বলে। বলছে পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। কোন বিএসি, কোন বিএসি 40 ডিগ্রি হলে কোন বিওডি, কোন বিওডি এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে প্রথমে একটা পরিবৃত্ত আঁকাতে হবে। খুব ভালো করে দেখো, একটা বৃত্ত আঁকালাম। বলছে বিসি বাহু, এটা বিসি, বিসি বাহুর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, ও কেন্দ্রীয় বৃত্তের। বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। বলছে কোন বিএসি, বলছে কোন বিএসি এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, কোন বিএসি হচ্ছে 40 ডিগ্রি। কোন বিওডি, কোন বিওডি, কোন বিওডি এই কোণটা কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো এই ত্রিভুজের মধ্যে কিন্তু এই দুটা কোণ কিন্তু সমান কিন্তু। ঠিক আছে, আমরা যদি দুটা ত্রিভুজের তুলনা করি, আমরা লিখছি কোণ বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি। ঠিক আছে, আবার ওডি লম্ব হচ্ছে বিসি, ওডি হচ্ছে বিসির উপর লম্ব। অতএব বিডি ইকুয়াল টু সিডি। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা যায় তবে ওই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত মানে এই দুটো বাহু কিন্তু সমান হবে। ঠিক আছে, এবার দেখো যদি ত্রিভুজ বিওডি এবং ত্রিভুজ সিওডি এর মধ্যে, দেখো এর মধ্যে দেখো আমরা যদি এই দুটো ত্রিভুজের মধ্যে যদি তুলনা করি তাহলে দেখো ত্রিভুজ দুটা কিন্তু সর্বসম হবে। তার মানে হচ্ছে ওবি ইকুয়াল টু ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আবার দেখো বিডি, বিডি ইকুয়াল টু সিডি, বিডি আর সিডি কিন্তু সমান হবে যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, তাই না, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, আর ওডি সাধারণ বাহু, সাধারণ বাহু। অতএব ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি। দেখো এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হলো, যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় তাই দুটো কোণ সমান। অতএব কোণ বিওডি ইকুয়াল টু কোণ সিওডি, এই দুটা কোণ কিন্তু সমান হবে। এবার এটা যদি 40 ডিগ্রি হয়, এখানে করছি কোণ বিওসি ইকুয়াল টু 2 কোণ, কোণ বিওসি ইকুয়াল টু 2 কোণ বিএসি। আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, একই বৃত্তচাপের ওপর অবস্থিত
অবস্থিত, একই বৃত্তচাপের উপর অবস্থিত। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কোণ BOC ইকুয়াল টু 2 গুণ 40 ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণ 80 ডিগ্রি। অতএব কোণ BOD ইকুয়াল টু হাফ কোণ BOC। তাহলে অতএব কোণ BOD ইকুয়াল টু হাফ ইন্টু 80 ডিগ্রি, কাটলে হচ্ছে 40 ডিগ্রি। কোণ BOD ইকুয়াল টু 40 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করতে হবে। তাহলে আমরা যদি দুটা ত্রিভুজের মধ্যে তুলনা করি তাহলে এই দুটা কোণ কিন্তু সমান হবে, কারণ ত্রিভুজ দুটা সর্বসম। দেখো এই দুটা ত্রিভুজের মধ্যে কিন্তু এই বাহু আর এই বাহু সমান, আবার এই বাহুর সঙ্গে এই বাহু সমান, আর OD হচ্ছে সাধারণ বাহু। অতএব ত্রিভুজদ্বয় সর্বসম, ত্রিভুজদ্বয় সর্বসম দুটা কোণ সমান, তাহলে দুটা কোণ কিন্তু সমান হবে। এবার দেখো এই চাপ যদি আমরা ধরি, এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের কিন্তু দ্বিগুণ। এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা হবে 80 ডিগ্রি। তাহলে যদি দুটা কোণ সমান হয় এক একটা করে হবে হচ্ছে 40 ডিগ্রি, এক একটা কত হবে 40 ডিগ্রি। অতএব কোণ BOD ইকুয়াল টু 40 ডিগ্রি। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে। আমি কিন্তু বোঝার জন্য কিন্তু আমি একদম উপপাদ্য মতো করে আমি করে দিলাম, কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে এই জন্য। কিন্তু এক কথায় এই কোণ হচ্ছে হাফ কোণ, এটা সরাসরি লেখা যেত কিন্তু আমি বোঝার জন্য একটু বিশ্লেষণ করলাম। চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4-এর 8 নম্বর 7 নম্বর। দেখো প্রদত্ত চিত্রে DE সমান্তরাল BC, DE সমান্তরাল BC দুটো সমান্তরাল, আর BE সমান্তরাল XC, BE সমান্তরাল XC, এবং AD বাই DB ইকুয়াল টু 2/1 হলে AX বাই XB এর মান নির্ণয় করো। AX বাই XB এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি কিন্তু প্রথমেই ধরি AD ইকুয়াল টু 2K। আমি ধরে নিচ্ছি, ধরি AD ইকুয়াল টু 2K, পাশে একটা কিন্তু K ধরে নিচ্ছি। ধরি DB ইকুয়াল টু শুধু K, 1 মানে শুধু K। ঠিক আছে, এবার দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে BC সমান্তরাল DE। তাহলে আমরা লিখতে পারি BC সমান্তরাল DE। অতএব আমরা জানি যে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। দেখো ঠিক এরম আছে, এরম একটা ঠিক এরম আছে। দেখো এবার এই বাহুর সঙ্গে এই বাহুটা হচ্ছে সমান্তরাল, এই বাহু সমান্তরাল। আর থেকে এই বাহু বা এই বাহু ইকুয়াল টু এই বাহু বা এই বাহু। ত্রিভুজে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে কিন্তু সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে। তা আমরা লিখতে পারি যে অতএব AD বাই DB ইকুয়াল টু AE বাই EC, AE বাই EC। ঠিক আছে, অতএব AE বাই EC ইকুয়াল টু, এটা ইকুয়াল টু 2/1, এটাও তাই। তাহলে 2/1। দেখো AD বাই DB ইকুয়াল টু AE বাই EC, এটা নাই মনে করি, এটা নাই। এটা না থাকলে এই বাহু এই বাহু ইকুয়াল টু এই বাহু এই বাহু। আমরা জানি যে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে বিভক্ত করে। তাহলে AE বাই EC ইকুয়াল টু হচ্ছে 2:1। তার মানে আমি লিখতে পারি যে অতএব AC AE বাই EC, তার মানে AC ইকুয়াল টু AE প্লাস EC, তার মানে হচ্ছে 2K প্লাস K 3K।
তার মানে এসি, এসি মানেই হচ্ছে 3K, এসি মানে 3K, যেহেতু এর সঙ্গে সমান, এই সঙ্গে হচ্ছে এই সমান ইসি হচ্ছে 1, তার মানে হচ্ছে 2 আর 1 কমপ্লিট। এবার চলে আসতেছি দেখো এই ত্রিভুজে, ত্রিভুজ এ সি এক্স, ত্রিভুজ এ সি এক্স, ত্রিভুজ এ সি এক্স এর, এসি এক্স এর বিই এর, এর হচ্ছে বিই সমান্তরাল, বিই সমান্তরাল এক্সি এর, বিই সমান্তরাল এক্সি। তাহলে আমরা জানি ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তার মানে এখানে তো আমরা লিখতে পারি যে এ এক্স বাই হচ্ছে এক্স বি, এ এক্স বাই এক্স বি ইকুয়াল টু এ এক্স বাই এক্স বি ইকুয়াল টু এ সি বাই হচ্ছে ই সি। মানে এই গোটা বাহু বা এই বাহু, আবার গোটা বাহু বাই এই বাহু। ঠিক আছে, আমি আবার বলছি, এই গোটা বাহু বাই হচ্ছে এটা বা এই বাহু, আবার হচ্ছে গোটা বাহু বাই এই বাহু। তাহলে এ এক্স বাই এক্স বি ইকুয়াল টু এ সি বাই ইসি। এবার হচ্ছে এ এক্স বাই এসি, এ এক্স আর এসি কিন্তু সমান, আর ইসি, ইসি 1, তা আমরা লিখতে পারি আমরা হচ্ছে এ এক্স বাই এক্স বি। এসির মান কত? এসির মান হচ্ছে 3K, এসি, এসি হচ্ছে 3K, আর ইসি, ইসি হচ্ছে ইসি, আমরা ইসি মানে হচ্ছে 1, মানে শুধু কে, ইসি মানে হচ্ছে কে। তাহলে এই দুটো কেটে গেলে তাহলে এ এক্স বাই এক্স বি ইকুয়াল টু 3-এর নিচে 1, এটাই হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। দেখো এই দুটো বাহু যখন সমান্তরাল হবে, এই গোটা বাহু বাই এই বাহু, এই গোটা বাহু বাই এই বাহু, এই বাহুটা হচ্ছে 1 আর এই গোটা বাহু হচ্ছে 3K। তার মানে এ এক্স বাই এক্স বি ইকুয়াল টু এসি বাই ইসি। এবার দেখো ইসি, ইসি এই বাই ইসি, ইসি মানে 1, এই মানে 2, তাহলে ইসির মান আমরা লিখব হচ্ছে 1 আর এক্স হচ্ছে 3, তাহলে 3K বাই কে, তার মানে হচ্ছে 3:1, 3-এর নিচে 1, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 4-এর 8 নম্বর দেখো প্রশ্ন আছে যে কোনো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল তার ফর্মুলা হচ্ছে পাই আর এল, পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা, পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা। ও ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। ভূমির ক্ষেত্রফলের অনুপাত √26:1, √26 হলে বলছে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত সেটা আমাকে বের করতে হবে। খুব ভালো কথা, দেখো শঙ্কু একটা ছবি আঁকাচ্ছি, এটা একটা শঙ্কু, এটা হচ্ছে শঙ্কু। ঠিক আছে, এটা হচ্ছে উচ্চতা, মনে করো আমরা দিচ্ছি এ বি সি, এখানে হচ্ছে ও, এটা হচ্ছে এইচ, এইচ একক, উচ্চতা আমরা এইচ একক, আর এই যে তির্যক উচ্চতা এটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা, এটা হচ্ছে এল একক, আর ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর একক, ব্যাসার্ধ হচ্ছে আর একক। ঠিক আছে, শঙ্কুর যখন আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব তখন পাই আর এল, পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা। তাহলে আমরা ধরে নিচ্ছি, প্রথমে ধরে নিচ্ছি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, লিখবি ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ একক, আর ধরি তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল
ইকুয়াল টু রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার একক। তির্যক উচ্চতা সমান কী হয়, এটা হচ্ছে মানে একটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। অতিভুজ সমান রুটের মধ্যে লম্বস্কার প্লাস ভূমিস্কার বা ভূমিস্কার প্লাস লম্বস্কার, অতিভুজ ইকুয়াল টু মানে যখন আমরা তির্যক উচ্চতা বার করব এল বার করব রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, এখানে এল মানেই হচ্ছে অতিভুজ, শঙ্কুর কিন্তু এটা একটা অতিভুজ। ঠিক আছে, তাহলে এবার লিখছি আমরা 500 তল, অতএব 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে পাই আর এল এত একক সমান সমান হচ্ছে পাই ইন্টু আর, আর রুটের মধ্যে হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এত বর্গ একক, এটা হচ্ছে বর্গ একক। তাহলে পাই ইন্টু আর, পাশে ইন্টু রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বর্গ একক। এবার আমরা ভূমির ক্ষেত্রফল বের করব। ভূমি, এই ভূমি কিন্তু বৃত্তাকার, ভূমি হচ্ছে বৃত্তাকার, এটা হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। লিখব ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার বর্গ একক। এইবার কিন্তু শর্তানুসারে এই দুটার অনুপাত মানে 500 তল ক্ষেত্রফল বাই ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু √26/1 লিখব শর্তানুসারে। শর্তানুসারে পাই ইন্টু আর রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আর তার নিচে পাই আর স্কোয়ার ইকুয়াল টু √26 নিচে 1। শর্তাংশে কিন্তু দুটা কী হবে, সমান হবে। আমরা কিন্তু শঙ্কুর 500 তল বাই ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু √26/1। এবার আমরা কাটাকাটি করছি, পাই এটা কাটলে একটা আর থাকছে। এবার আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করব, রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তার নিচে আর, এর আমরা স্কোয়ার আর রুটের মধ্যে 26 তার নিচে 1 তার স্কোয়ার, উভয় পক্ষে কিন্তু আমরা বর্গ করছি। তাহলে রুট উঠে যাবে, এখানে রুট উঠলে হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তার নিচে আর স্কোয়ার, আর এখানে হচ্ছে 26-এর নিচে 1। আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে আমরা উভয় পক্ষে কিন্তু বর্গ করলাম। এবার আমরা কিন্তু বজ্রগুণন করব, তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 26 আর স্কোয়ার। আমরা কিন্তু বজ্র গুণন করলাম মানে ক্রস গুণন, প্রথমে 1 দিয়ে গুণ করলাম আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা হচ্ছে 26 আর স্কোয়ার। এবার আর স্কোয়ারকে আমরা ওপার করে দিচ্ছি, তাহলে এপারে থাকবে এইচ স্কোয়ার, এখানে হচ্ছে 26 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 25 আর স্কোয়ার। 26 আর স্কোয়ার থেকে আমরা কিন্তু আর স্কোয়ার কিন্তু বিয়োগ করলাম, তাহলে 25 আর স্কোয়ার। এবার আমরা আর স্কোয়ারটাকে এপার নিয়ে আসবো, তাহলে এইচ স্কোয়ারের নিচে আর স্কোয়ার, তাহলে 25-এর নিচে 1। এবার আমরা আর এইচ বাই আর আমরা এখানে করছি, তাহলে এইচের নিচে আর, তাহলে রুটের মধ্যে 25-এর নিচে 1, তাহলে এইচ বাই আর ইকুয়াল টু 5-এর নিচে 1, তাহলে এইচ ইস টু আর ইকুয়াল টু 5:1। তাহলে এখানে তাহলে আমরা উচ্চতা ব্যাসার্ধ, উচ্চতা ইস টু ব্যাসার্ধ, আমরা অ্যান্সার লিখব উচ্চতা ইস টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু 5:1, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো কথা, এভাবে করতে হবে। তাহলে আমরা কিন্তু শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিছি আর, তির্যক উচ্চতা এল, আর উচ্চতা হচ্ছে এইচ একক।
এল ইকুয়াল টু রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তারপর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, এল এর মান বসিয়ে দিলাম, আর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই দুটোর অনুপাত হচ্ছে √26/1। ঠিক আছে, তারপর আমরা কাটারি করব, বর্গ করব, ঠিক আছে, বজ্রগুণন করব। তারপর এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 25 নিচে 1, অতএব এইচ ইস টু আর হচ্ছে 5:1। কমপ্লিট। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4-এর 9 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ ও একটি গোলকের ব্যাসার্ধ পরস্পর সমান, মানে চোঙের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ সমান এবং তাদের ঘনফলও সমান। তাদের ঘনফলও সমান হলে বলছে ব্যাসার্ধ হলে ভূমির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত। আমি আবার বলছি, একটা চোঙের ব্যাসার্ধ আর একটা গোলকের ব্যাসার্ধ সমান এবং তাদের ঘনফলও সমান, মানে আয়তনও সমান। বলছে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত কত, সেটা আমাকে বের করতে হবে। আমি একটু ছবি দেখা দিচ্ছি। মনে করি এরকম একটা চোঙ আছে, এই একটা চোঙ, আর এরম একটা গোলক আছে, মনে কর এরম একটা গোলক, ঠিক আছে, গোলক। এদের ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ হচ্ছে আর একক, আর এর ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে দুটো ব্যাসার্ধ কিন্তু সমান। একটা চোঙ আর একটা হচ্ছে গোলক, এটা হচ্ছে গোলক আর এটা হচ্ছে চোঙ, উভয়ের ব্যাসার্ধ সমান। আর ধরি চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। তাহলে আমি কিন্তু ধরে নিলাম যে চোঙের ব্যাসার্ধ আর একক, আবার গোলকের ব্যাসার্ধ, এটা হচ্ছে গোলক আর এটা হচ্ছে চোঙ। তাহলে চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা আমি ধরে নিচ্ছি এইচ একক। চোঙের উচ্চতা আমি ধরে নেব এইচ একক। দেখো ধরি চোঙের উচ্চতা ইকুয়াল টু এইচ একক, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু একবার গোলকের আয়তন বার করব আর একবার চোঙের আয়তন বার করব। এবার গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউ। গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউ। এবার চোঙের আয়তন কি? ঘনফল মানে আয়তন। চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, দেখো প্রথমে লিখছি গোলকের আয়তন, গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউ ঘন একক। তাহলে এই গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। এবার আমরা লিখব চোঙের আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এবার শর্ত অনুযায়ী দুটো হচ্ছে সমান। এখানে বলছে যে চোঙ এবং গোলক এদের ঘনফল সমান, তাদের ঘনফলও সমান। ঘনফল মানে আয়তন সমান। ঠিক আছে, শর্তানুসারে লিখব যে শর্তানুসারে 4/3 পাই আর কিউ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। এবার আমরা উভয় পক্ষ থেকে পাই আর স্কোয়ার তাহলে যদি তুলে দেবো, তাহলে এখানে থাকবে 4r/3, এখানে পাই আর স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে এইচ পাই আর স্কোয়ার উঠে দিচ্ছি, পাই আর স্কোয়ার এখানে আর থাকবে, 4r/3 এখানে এইচ। এবার আমরা বজ্রগুণন করছি, 4r ইকুয়াল টু 3h। এবার এইচটাকে এপার নিয়ে আসবো, তাহলে আর এর নিচে এইচ, তাহলে 3 এর নিচে 4, অতএব আর ইস টু এইচ
ইকুয়াল টু 3:4। তাহলে আমরা কিন্তু বজ্রগুণন করলাম। এবার এইচটাকে এপার নিয়ে আসলে আরের নিচে, আর 4কে ওপার করলাম 3-এর নিচে। আবার তুমি বজ্রগুণন করে এই লাইনটা ফিরে আসবে। আবার যদি তুমি ক্রস গুণন করো তাহলে কিন্তু এই উপরের লাইন কিন্তু ফিরে আসবে। আমরা এইচ এপারে নিয়ে আসলাম, এখানে হবে আর 4 ওপরে নিয়ে গেলাম নিচে। তাহলে R:H মানে হচ্ছে 3:4। তার মানে ব্যাসার্ধ ইস্টু উচ্চতা ইকুয়াল টু 3:4। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে। তাহলে আমরা কিন্তু চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর, সেটা কিন্তু আমরা ধরে নিলাম। আমরা এখানে বলেছি যে চোঙের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ সমান এবং তাদের ঘনফলও সমান, মানে আয়তনও সমান। আমরা চোঙের ব্যাসার্ধ ধরছি আর গোলকের ব্যাসার্ধ আর হবে। আর ধরি চোঙের উচ্চতা হচ্ছে এইচ। এবার প্রথমে আমরা গোলকের আয়তন বার করলাম 4/3 পাই r3, আর চোঙের আয়তন হচ্ছে পাই r²h। শর্তানুসারে দুটো সমান। এবার দুই দিক থেকে পাই r² উঠে দিলে এখানে একটা আর থাকবে, 4r/3, এখানে হচ্ছে এইচ। এবার বজ্রগুণন করলাম, তাহলে r/h ইকুয়াল টু 3/4, অতএব R:/h ইকুয়াল টু 3:4। কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 10 নম্বর। দেখো খুব ভালো কথা, দেখো প্রশ্ন আছে যে যদি cos θ প্লাস sin θ ইকুয়াল টু √2 cos θ। এটা কিন্তু একটা ত্রিকোণমিতির অঙ্ক, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যদি cos θ প্লাস sin θ ইকুয়াল টু √2 cos θ হয়, তবে দেখাও যে cos θ মাইনাস sin θ ইকুয়াল টু √2 sin θ। cos θ প্লাস sin θ ইকুয়াল টু √2 cos θ, তবে দেখাও যে cos θ মাইনাস sin θ ইকুয়াল টু √2 sin θ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখান থেকে শুরু করব। এখানে দেওয়া আছে cos θ প্লাস sin θ ইকুয়াল টু √2 cos θ। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, এখান থেকে আমাকে ওটা প্রুভ করতে হবে। আমরা কিন্তু এইবার উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ। দেখো তাহলে এখানে হচ্ছে cos θ প্লাস sin θ তার হচ্ছে হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে √2 cos θ তার হচ্ছে হোল স্কোয়ার। এবার দেখো বাম দিকে দেখো, এটা a প্লাস b তার হোল স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ার সমান a² প্লাস 2ab প্লাস b², a² প্লাস 2ab প্লাস b²। এটা হচ্ছে a বলতে cos θ, b বলতে sin θ, a প্লাস b তার হোল স্কোয়ার সমান a² প্লাস 2ab প্লাস b²। তো এরকম cos θ প্লাস 2 cos θ ইন্টু sin θ প্লাস sin² θ ইকুয়াল টু, দেখো এখানে যদি আমরা স্কোয়ার করি, √2 স্কোয়ার করলে 2 হবে, স্কোয়ার করলে কিন্তু রুট উঠে যাবে। তাহলে এটা হচ্ছে 2 cos² θ, cos θ তার হোল স্কোয়ার করলে cos θ, আর √2 তার স্কোয়ার করলে 2 হবে। এবার এটাকে আমরা এপার নিয়ে আসবো, আর এটাকে আমরা ওপার করে দিচ্ছি, তাহলে এখানে থাকবে হচ্ছে cos θ প্লাস sin θ, এটা এবার আসলে -2 cos θ ইকুয়াল টু -2 cos θ ইন্টু sin θ। দেখো এটাকে আমরা ওপার করলাম, উপরে প্লাস আছে, এপারে গেলে কিন্তু মাইনাস, প্লাস দিলে মাইনাস, আর এটাকে এপার নিয়ে আসলাম, এটাকে এপার নিয়ে আসলে এটা প্লাস ছিল মাইনাস হলো। এবার দেখো এখানে হচ্ছে, এবার আমরা দেখো এখানে হচ্ছে মাইনাস cos θ। দেখো 2 cos θ থেকে cos θ বাদ দিলে মাইনাস cos θ, যেহেতু মাইনাসটা বড়, প্লাস sin θ ইকুয়াল টু -2 cos θ ইন্টু sin θ। তাহলে দেখো -2 cos θ থেকে cos θ বাদ দিলে মাইনাস cos θ, এটা প্লাস sin θ, আর এখানে -2 cos θ ইন্টু sin θ, এটা প্লাস ছিল, ওপার গেলে মাইনাস। ঠিক আছে, এবার আমরা দেখো মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে ফেলাবো, তাহলে cos θ মাইনাস sin² θ।
যখন আমরা মাইনাস কমন ব্র্যাকেটে ফেলাবো তখন এই জায়গাটা চিহ্ন পাল্টে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এখানে প্লাস আছে তাহলে এটা মাইনাস হবে কিন্তু। আর এপারে হচ্ছে -2 cos থিটা ইন্টু সাইন থিটা, দুই দিক থেকে মাইনাস কিন্তু উঠে গেল। এবার দেখো এটা কিন্তু একটা a প্লাস বি ইন্টু এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কিন্তু এ স্কোয়ার মানে কস স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সাইন মানে বি, তাহলে বি স্কোয়ার। তাহলে এটা আমরা লিখবো হচ্ছে এ প্লাস বি একটা প্যাকেটে, আর একটা প্যাকেটে হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু 2 cos থিটা ইন্টু সাইন থিটা। তাহলে কিন্তু এটা স্কয়ার মানে বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার তোকে এর মান বসাবো, এর মান দেওয়া আছে √2 cos থিটা, এর মান হচ্ছে যে √2 cos থিটা, এর মান হচ্ছে √2 cos থিটা, √2 cos থিটা, পাশে আছে হচ্ছে cos থিটা মাইনাস cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 2 cos থিটা ইন্টু সাইন থিটা। এবার এটাকে আমরা ওপার করে দেবো, তারপরে এপারে থাকবে হচ্ছে cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু ওপারে হচ্ছে 2 cos থিটা ইন্টু সাইন থিটা, এটা নিচে যাবে √2 cos থিটা, এই cos থিটা কাটলা, এটাতে কাটলে হচ্ছে √2 দিয়ে 2কে কাটলে √2, অতএব cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা। প্রুফড √2 সাইন থিটা প্রুফড হয়ে গেল। তাহলে প্রথমে আমাদের কিন্তু উভয় পক্ষে বর্গ করতে হবে, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার এটাকে আমরা ওপার করে দেবো আর এটাকে এপার নিয়ে আসবো। এবার এটা থেকে 2 cos থিটা থেকে cos থিটা বদলে মাইনাস cos থিটা প্লাস সাইন স্কয়ার, এবার মাইনাস কমন নিলে যেটা মাইনাস হয়ে যাবে, দুই দিকটা মাইনাস উঠে গেল, এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। এবার এর মান বসাবো, এর মান হচ্ছে √2 cos থিটা। এবার এটাকে আমরা ওপার করে দেবো, √2 দিয়ে 2কে কাটলে √2, এই √2 দিয়ে যদি 2কে কাটি √2 আর cos থিটা কাটবে তাহলে √2 সাইন থিটা। প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4-এর 11 নম্বর। দেখো এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক, বলছে সাইন 25 ডিগ্রি বাই সেক 65 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রি বাই কোসেক 65 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি বাই কট 65 ডিগ্রি। বলছে এর মান কত, এর মান আমাকে বের করতে হবে, এর মান কত বের করতে হবে। দেখো এখানে কিন্তু দুই রকম কোণ আছে, 25 ডিগ্রি আর হচ্ছে 65 ডিগ্রি, এর মধ্যে যে কোনো একটাকে আমি চেঞ্জ করব, হয় 25 ডিগ্রি নয় 65 ডিগ্রি, একটাকে আমাকে চেঞ্জ করতে হবে, 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে, চেঞ্জ মানে পুরো কোণের ফর্মুলা। তাহলে আমি 25 ডিগ্রিকে চেঞ্জ করছি, তাহলে এখানে আছে সাইন, এই 25 ডিগ্রি পরিবর্তে আমি লিখব 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। 90 থেকে যদি আমরা 65 বাদ দিই তাহলে কিন্তু 25 ডিগ্রি হবে, ঠিক আছে। আর এখানে যা আছে তাই সেক 65 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু 25 ডিগ্রিকে চেঞ্জ করছি, আমরা সবগুলা 25 ডিগ্রি চেঞ্জ করবো, যে কোনো একটাকে চেঞ্জ করলে হয় 25 নয় 65, ইচ্ছে তোমার। আবার এখানেও যে কোনো একটা করে করতে 25 পয়েন্ট, যেটা ইচ্ছে। এবার হচ্ছে কস, তাহলে 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি আর কোসেক 65 ডিগ্রি প্লাস এখানেও তাই ট্যান 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, এখানে হচ্ছে কট
65 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু 25 ডিগ্রিকে চেঞ্জ করলাম, 25 ডিগ্রি চেঞ্জ, 90 থেকে বাদ। যখন আমরা সাইন যদি আমরা 90 থেকে বাদ দিই তাহলে কিন্তু সেটা কস হয়ে যাবে, আবার কস বাদ দিলে সাইন। ট্যান যদি আমরা চেঞ্জ করি কট, কটকে চেঞ্জ করলে ট্যান, আর সেককে চেঞ্জ করলে কোসেক, কোসেককে চেঞ্জ করলে সেক। ঠিক আছে, তাহলে এইবার কিন্তু সাইন লেখা 90 থেকে যখনই আমরা বাদ দেবো আর কিন্তু আমরা সাইন লিখতে পারবো না, এবার কিন্তু একটা ফর্মুলাই পড়বে। সাইন থাকলে হবে কস, তাহলে এটা হবে কস 65 ডিগ্রি, আর এটা হচ্ছে সেক 65 ডিগ্রি প্লাস, এবার যখন কস থাকবে সেটা হচ্ছে সাইন, সাইন 65 ডিগ্রি। যখন কস আমরা 90টা বাদ দেবো তখন কিন্তু সাইন হয়ে যাবে, আর কোসেক 65 ডিগ্রি প্লাস ট্যান তাহলে কট, ট্যান তাহলে কট 65 ডিগ্রি, আর ট্যান তাহলে কট, আর এটা ট্যান ছিল, ট্যান তাহলে কট 65 ডিগ্রি, আর এখানে হচ্ছে কট 65 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার কট 65, কট 65 কাটলে এখানে হচ্ছে 1। এবার দেখো সেক মানে কি, সেক মানে 1/cos, কোসেক মানে 1/sin। হ্যাঁ দেখো ঠিক এরকম, cos 65 ডিগ্রি, সেক মানে 1/cos 65 ডিগ্রি প্লাস সাইন 65 ডিগ্রি, কোসেক মানে 1/sin 65 ডিগ্রি, আর প্লাস 1। ঠিক আছে, তাহলে সেক মানে 1/cos, আবার কস মানে 1/sec, কোসেক মানে 1/sin, আবার সাইন মানে 1/cosec। এটা গুণ ভাগের ফর্মুলা। এবার এটা উল্টে যাবে, তাহলে কস 65 ডিগ্রি ইন্টু কস 65 ডিগ্রি প্লাস, তাহলে সাইন 65 ডিগ্রি ইন্টু সাইন 65 ডিগ্রি প্লাস 1। দেখো এটা উল্টে যাবে, উল্টে গেলে সঙ্গে গুণ হবে, আবার দেখো এটা উল্টে যাবে গুণ হবে। তাহলে cos 65, cos 65, cos 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 স্কোয়ার, তাহলে এবে cos স্কোয়ার 65 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার 65 ডিগ্রি প্লাস 1। এবার cos স্কয়ার প্লাস সাইন স্কয়ার, cos স্কয়ার প্লাস সাইন স্কয়ার বা সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। এটা কিন্তু প্রথম ফর্মুলা, সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা সমান হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। অ্যান্সার হচ্ছে 2। সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, এটা কিন্তু ফর্মুলা। তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। খুব ভালো কথা কি, এর মধ্যে আমরা একটাকে চেঞ্জ করলাম, সেটা 25 ডিগ্রিকে চেঞ্জ করলাম, 25 অথবা 65, যেটা ইচ্ছে তুমি চেঞ্জ করতে পারবে। আর সবসময় 90 থেকে বাদ দিতে হবে, এটা হচ্ছে পুরো কোণের ফর্মুলা। পুরো কোণ মানে 90 থেকে আমাকে বাদ দিতে হবে। যখনই 90টা বাদ দেবো তখন সাইন থাকলে হবে কস, আবার কস থাকলে হবে সাইন, আবার ট্যান থাকলে হবে কট, কট থাকলে হবে ট্যান। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক, হচ্ছে 4-এর 12 নম্বর। বলছে নেক্সট 4-এর 12, সিগমা এন এর মান 10, আয়োটা হচ্ছে 1, 10 ইন্টু আয়োটা এর মান নির্ণয় করো। আমাকে এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা গুণ করলে 10 সিগমা 10 আয়োটা ইকুয়াল টু 1, আর এখানে হচ্ছে আয়োটা। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দেখো ধ্রুবক এন আমরা 1 থেকে 10 অবধি লিখতে পারবো, তাই না? তাহলে আমরা লিখছি হচ্ছে 10, এখানে হচ্ছে আয়োটা ইকুয়াল টু 1, এখানে হচ্ছে 10 ইন্টু আয়োটা, 10 ইন্টু আয়োটা। এবার দেখো 10 ইন্টু এখানে কিন্তু আমরা মান বসাবো হচ্ছে এন ব্র্যাকেটে n-1/2। এখানে এন এর মান, এখানে আয়োটা ইকুয়াল টু হচ্ছে এন ব্র্যাকেটে n+1/2। ঠিক আছে, এবার এন এর মানটা কিন্তু 1 + 2 + 3 ডট 10 পর্যন্ত, ডট 10 পর্যন্ত। তাহলে আমরা এন এর মান কিন্তু ধরবো 10, অতএব
n ইকুয়াল টু 10, n ইকুয়াল টু 10, তার মানে 10 ইন্টু উপরে 10 ব্র্যাকেটে 10 প্লাস 1/2, ঠিক আছে। কাটলে হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে 10 ইন্টু 10 11, 5 11 55, সমান সমান 550, এটা হচ্ছে অ্যান্সার। এখানে ধ্রুবক n দেওয়া আছে 10, মানে n এর মান আমরা 1 থেকে 10 অবধি ধরবো, তাহলে n এর মান আমরা ধরছি 10, তাহলে 10 আর 10 প্লাস 1 তাহলে 11, তাকে 5 দিয়ে গুণ করলে 55, আর এখানে হচ্ছে 10, এই 10 আছে। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে কিন্তু, আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে। পুরো ভিডিও না দেখলে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না। তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে কিন্তু, তারাও তাদেরও খুব সুবিধা হবে। তোমরা কিন্তু এই কাজটুকু অবশ্যই করবে, আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে এবং দেখার পর ভালো লাগলে আর লাইক করবে, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে সুবিধা হবে কিন্তু। ঠিক আছে, ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট।